আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের কোয়েশ্চেন ব্যাংক সলভিং সিরিজে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের 23-24 সেশনের ম্যাথমেটিক্স প্রশ্নটা নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রথমে যে প্রশ্নটি রয়েছে, একটি বর্গাকার কম্পিউটার স্ক্রিনের সাইজ তার কর্ণের দৈর্ঘ্য দ্বারা পরিমাপ করা হয়। একটি 24 ইঞ্চি বর্গাকার কম্পিউটার স্ক্রিনের দৃশ্যমান ক্ষেত্রফল একটি 20 ইঞ্চি বর্গাকার কম্পিউটার স্ক্রিনের দৃশ্যমান ক্ষেত্রফলের চেয়ে কত বড়? তাহলে দেখো তো এখানে কয়টি কম্পিউটারের স্ক্রিন রয়েছে? দুইটি কম্পিউটারের স্ক্রিনের কথা বলা হয়েছে। দেখো, একটি বর্গাকার কম্পিউটার এর স্ক্রিনের সাইজ তার কর্ণের দৈর্ঘ্য দ্বারা পরিমাপ করা হয়। আমরা সাধারণত যে কোনো কিছু তাদের দৈর্ঘ্য দ্বারা পরিমাপ করি বা বাহুর দৈর্ঘ্য দ্বারা পরিমাপ করি, কিন্তু এখানে বলা হচ্ছে একটি বর্গাকার কম্পিউটার স্ক্রিনের সাইজ তার কর্ণের দৈর্ঘ্য দ্বারা পরিমাপ করা হয়। একটি 24 ইঞ্চি বর্গাকার কম্পিউটার স্ক্রিনের দৃশ্যমান ক্ষেত্রফল একটি 20 ইঞ্চি বর্গাকার কম্পিউটার স্ক্রিনের দৃশ্যমান ক্ষেত্রফলের চেয়ে কত বড়? তাহলে এখানে কম্পিউটার কয়টি ভাইয়া? কম্পিউটার হচ্ছে দুইটি। এবং কম্পিউটারগুলো কোন আকৃতির? কম্পিউটারগুলো হচ্ছে আমাদের বর্গ আকৃতির, এখানে বলে দেওয়া হয়েছে। তাহলে দেখো তো, মনে করো এটি একটি কম্পিউটার, এই কম্পিউটারটা এটি হচ্ছে আমাদের বর্গাকার, এটি একটি কম্পিউটার, এটিও হচ্ছে আমাদের বর্গ আকৃতির কম্পিউটার। হ্যাঁ, কিন্তু এখানে বলা হচ্ছে দেখো, একটি বর্গাকার কম্পিউটার স্ক্রিনের সাইজ তার কর্ণের দৈর্ঘ্য দ্বারা পরিমাপ করা হয়। এই যে এখানে আমাদের স্ক্রিনের সাইজটা, সেটি কি দ্বারা পরিমাপ করা হচ্ছে? তার কর্ণ দ্বারা পরিমাপ করা হচ্ছে। তুমি এখানে কয়েকটি তথ্য মনে রাখবা। এটি যদি বর্গ হয়, এই বর্গের প্রত্যেকটা বাহু তুমি ধরতে পারবা এ। কি ধরতে পারবা ভাইয়া? এ। কেন? কারণ হচ্ছে আমাদের বর্গের 4টি বাহু হচ্ছে সমান। তাহলে কি বলেছে ভাইয়া? বর্গের 4টি বাহু সমান। বর্গের 4টি বাহু সমান। এরপর বর্গ সম্পর্কিত আরো কিছু তথ্য মনে রাখবা, সেটি হচ্ছে বর্গের কর্ণের দৈর্ঘ্য √2 ইন্টু এ। অর্থাৎ আমাদের বাহুর দৈর্ঘ্যের সাথে যদি তুমি √2 যদি গুণ করে দাও, তাহলে বর্গের কর্ণের দৈর্ঘ্য পাবা। এখন কর্ণের দৈর্ঘ্য বলতে কি বলা হচ্ছে? এই যে এখান থেকে এতটুকু দূরত্বকে বলা হচ্ছে আমাদের কর্ণ, অর্থাৎ এটি। এখন আরেকটি প্রশ্ন হতে পারে, তাহলে ভাই কি এখান থেকে কি এতটুকু পর্যন্ত আমাদের পরিমাপ করা যাবে না? হ্যাঁ, এটিও পরিমাপ করা যাবে। এখানে দুইটি কর্ণ হচ্ছে আমাদের সেম আসবে। হ্যাঁ, এরপর মনে রাখবা বর্গের ক্ষেত্রফল হচ্ছে আমাদের বাহু ইন্টু বাহু, অর্থাৎ বাহুর সাথে যদি তুমি বাহু গুণ করো, অর্থাৎ এর সাথে এ গুণ করলে তুমি পাবা হচ্ছে এ স্কয়ার। দেখো তো, এখানে আমরা দুইটি হচ্ছে আমাদের কম্পিউটারের স্ক্রিন দেখতে পাচ্ছি এবং দুইটি কম্পিউটার হচ্ছে আমাদের বর্গ আকৃতির, এবং এই কম্পিউটারের স্ক্রিনগুলো হচ্ছে আমাদের দৈর্ঘ্য দ্বারা পরিমাপ করা হচ্ছে। কিসের দৈর্ঘ্য দ্বারা? কর্ণের দৈর্ঘ্য দ্বারা। তাহলে দেখো তো, এই যে আমাদের এতটুকু কর্ণ, হ্যাঁ, এরপরে যদি তুমি এখানে যাও, তাহলে দেখো তো এই কম্পিউটারের কর্ণের দৈর্ঘ্যটা হচ্ছে এতটুকু কিনা? হ্যাঁ, তুমি এখানে যেহেতু এ দিয়েছো, তুমি এখানে প্রত্যেকটি বাহুকে বি দিতে পারো। আর এখানে যে কর্ণের দৈর্ঘ্যটা তুমি পাবা, এখানে এটা যদি তোমার হয় √2 ইন্টু এ, তাহলে এটি হবে তোমার √2 ইন্টু বি। ঠিক আছে ভাইয়া? ওকে। এখন কি আমার এই যে বাহুর দৈর্ঘ্যগুলো দেওয়া আছে? নেই। যদি বাহুর দৈর্ঘ্যগুলো দেওয়া না থাকে, তোমাকে বাহুর দৈর্ঘ্যগুলো আগে বের করতে হবে। দেখো তো, আরেকটু পড়ো। একটি 24 ইঞ্চি বর্গাকার কম্পিউটার স্ক্রিনের দৃশ্যমান ক্ষেত্রফল একটি 20 ইঞ্চি বর্গাকার কম্পিউটার স্ক্রিনের দৃশ্যমান ক্ষেত্রফলের চেয়ে কত বড়? তার মানে তোমাকে এখানে দুইটার ক্ষেত্রফল বের করতে হবে। আমার যেটি দেওয়া আছে, একটি বর্গাকার কম্পিউটার স্ক্রিনের সাইজ তার কর্ণের দৈর্ঘ্য দ্বারা পরিমাপ করা হয়। তার কর্ণের দৈর্ঘ্য দ্বারা পরিমাপ করা হয়। তুমি এই কর্ণের দৈর্ঘ্যটা কত দেখতে পাচ্ছ? একটি 24 ইঞ্চি বর্গাকার কম্পিউটারের স্ক্রিনের দৃশ্যমান ক্ষেত্রফল। এই যে 24 ইঞ্চিটা যেটি দেওয়া রয়েছে, এই 24 ইঞ্চিটা কিসের দ্বারা পরিমাপ করছে? কর্ণের দৈর্ঘ্য দ্বারা। তাহলে এই যে প্রথম চিত্রে, এই যে যেখানে তুমি বাহুর দৈর্ঘ্যকে এ ধরেছ, এখানে লেখা যায় √2 ইন্টু এ ইকুয়াল হচ্ছে আমাদের 24। এখান থেকে যদি বাহুর দৈর্ঘ্য বের করতে চাও, তাহলে এ ইকুয়াল টু হচ্ছে 24 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের বর্গমূল 2। এখান থেকে যদি এই চিত্র একে যদি তুমি ক্ষেত্রফল বের করতে চাও, তাহলে দেখো এখানে যদি তুমি বর্গ করো, এখানেও হচ্ছে তোমাকে
বর্গ করতে হবে। হ্যাঁ, তাহলে এটি সমীকরণের বাম পাশেও বর্গ করেছো, ডান পাশেও বর্গ করেছো। এখন তুমি এই এ স্কোয়ার মানে হচ্ছে এটার ক্ষেত্রফল আসতেছে না? হ্যাঁ, তাহলে এটার ক্ষেত্রফল কত আসতেছে একটু দেখো তো। এটার ক্ষেত্রফল আসতেছে আমাদের 24 স্কোয়ার মানে হচ্ছে 24 × 24, এখানে হচ্ছে আমার 2, অর্থাৎ এখানে যে আমাদের বর্গমূল আছে এখানে বর্গ আছে কেটে গেছে। তাহলে আমাদের এইখানে যেটি আসতেছে সেটি হচ্ছে কত ভাইয়া? সেটি হচ্ছে আমাদের 24 × 24 / 2। তাহলে এখানে আসতেছে হচ্ছে আমাদের 288। হ্যাঁ, তাহলে এটি হচ্ছে আমাদের বর্গ ইঞ্চি হবে, এটি ক্ষেত্রফল এসেছে। এরপরে যদি তুমি ঠিক একইভাবে এটার যদি ক্ষেত্রফল বের করতে চাও, এটারও কিন্তু একটি সাইজ দেওয়া আছে। দেখো, একটি 20 ইঞ্চি বর্গাকার কম্পিউটার স্ক্রিনের দৃশ্যমান ক্ষেত্রফলের চেয়ে কত বড়? এখানে কত দেওয়া আছে? 20 ইঞ্চি। এই 20 ইঞ্চিটা কিসের দ্বারা পরিমাপ করছিল? এই স্ক্রিনের সাইজটা তার কর্ণের দৈর্ঘ্য দ্বারা পরিমাপ করছিল। তাহলে আমি এখানে লিখতে পারি বর্গমূল 2v = 20 এবং b ইকুয়াল হচ্ছে আমার 20 / হচ্ছে আমার স্কোয়ার রুট 2। এটার ক্ষেত্রফল বের করতে চাচ্ছ, তাহলে এখানে স্কোয়ার করে দাও 20 / বর্গমূল 2। তাহলে এখানেও হচ্ছে আমাকে স্কোয়ার করতে হবে। সমীকরণের বাম পাশে করছো, সমীকরণের ডান পাশে করতে হবে। এই ভি স্কোয়ার মানে কি? বি স্কোয়ার মানে হচ্ছে আমার ক্ষেত্রফল। হ্যাঁ, এখানে করলে 20 × 20 আর / হচ্ছে আমার 2। তাহলে এখানে আসতেছে হচ্ছে তোমার 200। ঠিক আছে ভাইয়া? হ্যাঁ, তাহলে দেখো এখন তুমি কিন্তু দুইটার ক্ষেত্রফল বের করে ফেলেছো। এতটুক পর্যন্ত হচ্ছে আমার এই যেখানে বাহুর দৈর্ঘ্য এ ছিল তার ক্ষেত্রফল, এরপরও হচ্ছে যাদের বাহুর দৈর্ঘ্য বি ছিল তাদের ক্ষেত্রফল এসেছে হচ্ছে এটি। তাহলে দেখো, প্রথম ক্ষেত্রফলটি হচ্ছে আমার 288, দ্বিতীয় ক্ষেত্রফলটি হচ্ছে আমার 200। এবার প্রশ্নটি ভালো করে পড়ো। একটি 24 ইঞ্চি বর্গাকার কম্পিউটার স্ক্রিনের দৃশ্যমান ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা একটি 20 ইঞ্চি বর্গাকার কম্পিউটার স্ক্রিনের দৃশ্যমান ক্ষেত্রফলের চেয়ে কত বড়? এটার চেয়ে কত বড়? এটার চেয়ে যদি কত বড় সেটি বের করতে আমাকে কি বের করতে হবে? পার্থক্য বের করতে হবে। তাহলে তুমি এই ক্ষেত্রফলের পার্থক্যটা এখানে বের করে ফেলো। আমি এখানে লিখতেছি, আমি এটা লিখতেছি হচ্ছে ক্ষেত্রফলের পার্থক্য সমান হচ্ছে 288 মাইনাস হচ্ছে 200। হ্যাঁ, সো এখানে তোমার কত আসতেছে? তোমার আসতেছে হচ্ছে 88। 88 কোথায় আছে? 88 এই অপশনে আছে। সো এই অপশনটা হচ্ছে কারেক্ট আনসার। তুমি এই প্রশ্নগুলো সহজে আনসার করতে পারবা যদি তোমার বর্গ সম্পর্কিত যে তথ্যগুলো দেওয়া রয়েছে বা যে তথ্যগুলো থাকে, এই তথ্যগুলো যদি তোমার মুখস্থ করা থাকে। হ্যাঁ, তাহলে এখানে স্বাভাবিকভাবে দেওয়ার কথা ছিল বাহুর দৈর্ঘ্য, কিন্তু তারা প্রশ্নটি একটু ঘুরিয়ে দিয়েছে। তারা বলেছে হচ্ছে এটি কর্ণের দৈর্ঘ্য দ্বারা পরিমাপ করা হচ্ছে। তাহলে কর্ণের দৈর্ঘ্য মানে হচ্ছে আমাদের বর্গমূল ইন্টু হচ্ছে বাহু, বর্গমূল 2 × বাহু, অর্থাৎ স্কোয়ার রুট 2 × a ইকুয়াল যে মানটা দেওয়া থাকবে সেই মানটা। এরপরে দ্বিতীয় চিত্রে গিয়ে আমাদের বর্গমূল 2 × b ইকুয়াল হচ্ছে আমাদের 20, অর্থাৎ যে মানটা দেওয়া থাকবে সেটা। এরপরে পার্থক্যটা বের করবা। পার্থক্যটা বের করলে তুমি এই যে ক্ষেত্রফলের পার্থক্যটা বের করলে আমাদের কত বড়, অর্থাৎ 20 ইঞ্চি, এই যে 24 ইঞ্চি বর্গাকার কম্পিউটার স্ক্রিনের দৃশ্যমান ক্ষেত্রফল একটি 20 ইঞ্চি বর্গাকার কম্পিউটার স্ক্রিনের দৃশ্যমান ক্ষেত্রফলের চেয়ে কত বড়? আমাদের 88 বড়, এটি বের হবে। সো আমাদের এই অপশনটা হচ্ছে কারেক্ট আনসার। এরপরে দেখো পরবর্তী প্রশ্নটি, একটি পাত্রে 10টি লাল মার্বেল এবং 30টি সবুজ মার্বেল আছে। পাত্রে কয়টি লাল মার্বেল যোগ করতে হবে যাতে 60% মার্বেল লাল হয়? দেখো তো, পাত্রে 10টি লাল মার্বেল এবং 30টি সবুজ মার্বেল আছে। হ্যাঁ, পাত্রে কয়টি লাল মার্বেল যোগ করতে হবে যাতে 60% মার্বেল লাল হয়? তাহলে পাত্রে কি যোগ করবা? লাল মার্বেল। সবুজ মার্বেলের কি কোনো চেঞ্জ আসবে? না। তাহলে দেখো তো, মার্বেল থাকবে টোটাল কত? 100%। তাহলে টোটাল মার্বেল থাকবে হচ্ছে আমাদের 100%। এখানে 60% মার্বেল কি? 60% মার্বেল হচ্ছে লাল। টোটাল মার্বেল থাকবে কত ভাইয়া? 100%। তাহলে দেখো তো, এদিকে একটু লাল যোগ সবুজ দুইজনে মিলে থাকবে হচ্ছে আমাদের 100%। এখান থেকে যদি তুমি এই লালের পরিমাণটা বসাই দাও, অর্থাৎ 60% থাকবে লাল প্লাস সবুজ ইকুয়াল হচ্ছে আমাদের 100%। এখন তুমি সবুজের পরিমাণটা একটু দেখলে দেখো তো, সবুজ সমান 100% মাইনাস কত ভাইয়া? মাইনাস হচ্ছে আমার 60%।
তাহলে মাইনাস হচ্ছে আমার 60%। তাহলে সবুজ মার্বেল কত থাকতেছে? সবুজ মার্বেল থাকতেছে তোমার 40%। হ্যাঁ, সবুজ মার্বেল কত? 40%। এই 40% সবুজ মার্বেল সমান কয়টি? 30টি। অর্থাৎ 30টি সবুজ মার্বেল সমান 40%। তাহলে দেখো তো 40% মার্বেল সমান হচ্ছে আমার 30টি। তাহলে দেখো তো 1% মার্বেল সমান 30 ডিভাইডেড বাই 40টি। হ্যাঁ, তাহলে 100% মার্বেল সমান 30 গুণন 100 ডিভাইডেড বাই হচ্ছে আমার 40। হ্যাঁ, তাহলে এখানে কত আসতেছে একটু দেখো তো। এখানে আসতেছে হচ্ছে 0-র সাথে 0 বাদ, তাহলে এখানে থাকা হচ্ছে ভাইয়া 300, এখানে থাকতেছে হচ্ছে 4। হ্যাঁ, তাহলে 300কে যদি তুমি 4 দিয়ে ভাগ করো তাহলে পাচ্ছ 75টি। তাহলে 100% মানে হচ্ছে আমার কয়টি মার্বেল থাকবে? 75টি। তাহলে 100%টা কি আমাদের লাল প্লাস সবুজ ছিল না? হ্যাঁ, এই লাল প্লাস সবুজ মিলে হয়েছে 75টি। এই 75টি থেকে 30টি সবুজ মার্বেল আছে। হ্যাঁ, তাহলে আর কয়টি লাল মার্বেল থাকবে? দেখো তো 75টি থেকে যদি তুমি 30 বাদ দিয়ে দাও, আর কয়টি লাল মার্বেল থাকবে? আর থাকবে, তুমি বলবা যে ভাইয়া 45টি লাল মার্বেল থাকবে। কেমনে? দেখো 75 বিয়োগ 30 সমান হচ্ছে আমার 45টি থাকবে। এই 45টি মার্বেল কি হবে? লাল হবে। কিন্তু তোমার থেকে কি এটি জিজ্ঞেস করা হয়েছে? না, এখানে বলা হচ্ছে পাত্রে কয়টি লাল মার্বেল যোগ করতে হবে। আগে কিন্তু 10টি ছিল, এই 45টি থেকে আগে 10টি মার্বেল ছিল পাত্রে। তাহলে নতুন করে কয়টি যোগ করতে হবে? নতুন করে যোগ করতে হবে 45টি লাল মার্বেল পাত্রে থাকবে। এখান থেকে আগে 10টি দেওয়া ছিল, এগুলাকে বাদ দিয়ে দাও। তাহলে তোমার 35টি লাল মার্বেল যোগ করতে হবে। তাহলে এই অপশনটি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। হ্যাঁ, এই অপশনটি হচ্ছে আমাদের কি? কারেক্ট আনসার। তাহলে তুমি এখানে কিন্তু 45টি আবার দাগিয়ে দিয়ে আসবে, কেন? লাল মার্বেল বলছো। কিন্তু না, লাল মার্বেল কতটি যোগ করতে হবে? আগে কিন্তু 10টি ছিল, এগুলাকে বাদ দিয়ে নতুন করে কয়টি তুমি যোগ করতেছো? তাহলে 35টি যোগ করবে। এরপরে দেখো, যদি n একটি জোড় পূর্ণ সংখ্যা হয় তাহলে নিচের কোনটি অবশ্যই একটি বিজোড় পূর্ণ সংখ্যা হবে। এখন জোড় পূর্ণ সংখ্যা বলতে কি বুঝো? বিজোড় পূর্ণ সংখ্যা বলতে কি বুঝো? দেখো তো, জোড় পূর্ণ সংখ্যা তুমি তো জোড় সংখ্যা চিনো। হ্যাঁ, তুমি বলবা যে ভাইয়া জোড় সংখ্যা হচ্ছে 2, 4, 6, 8, 10 এগুলা। হ্যাঁ, এগুলো আবার কি পূর্ণ সংখ্যা কিনা দেখো তো, একটি পূর্ণ নম্বর কিনা। হ্যাঁ, তাহলে ঠিক আছে। বিজোড় পূর্ণ সংখ্যা বলতে তুমি কাদেরকে চিনো? বিজোড় পূর্ণ সংখ্যা বলতে তুমি বলবা যে ভাইয়া আমি 1, 3, 5, 7, 9 হতে পারে। এটি কিন্তু মৌলিক সংখ্যা বলে নাই। হ্যাঁ, 9 যে হবে না। বিজোড় পূর্ণ সংখ্যা, তাহলে এটি বিজোড় এবং এগুলো হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। তাহলে বিজোড় পূর্ণ সংখ্যা বলতে এগুলো। যদি n একটি জোড় পূর্ণ সংখ্যা হয়, এখানে দেখো এখানে যে 4টি অপশন আছে, প্রত্যেকটি অপশনের মধ্যে n কোনো না কোনোভাবে কি আছে? দেওয়া আছে। n একটি জোড় পূর্ণ সংখ্যা হয়, nটা আমাদের জোড় পূর্ণ সংখ্যা হইতে হবে, তাহলে নিচের কোনটি অবশ্যই একটি বিজোড় পূর্ণ সংখ্যা হবে। n এখানে আমরা জোড় পূর্ণ সংখ্যা বসাবো, ওখান থেকে যে আমাদের ফলাফলটা আসবে, এই ফলাফলটা কোনটি অবশ্যই একটি বিজোড় পূর্ণ সংখ্যা হবে। এই অপশন নিয়ে কাজ করলে দেখো তো 3n - 2 = 3 ইন্টু, মনে করা হচ্ছে তুমি n এর মান 4 নিচ্ছ। একটি হচ্ছে জোড় পূর্ণ সংখ্যা, তুমি 4 নাও। তুমি 4, 6, 2, 8 তোমার যেটি ইচ্ছে এটি নিয়ে করতে পারো, আনসার একই আসবে। তাহলে 3 × 4 - 2, এইখানে আসতেছে হচ্ছে তোমার 10। 10টা কি আমাদের বিজোড় পূর্ণ সংখ্যা? না, তাহলে এই অপশনটা হবে না। এরপরে দেখো তো ইকুয়াল 3 × n + 1। n + 1 মানে তুমি n এর মান কত নিয়েছো? তুমি এখানে n এর মান নিয়েছো হচ্ছে ভাইয়া 4। তাহলে 4 + 1, তাহলে দেখো তো 3 × 4 আর হচ্ছে আমাদের 1 অর্থাৎ 5। তাহলে 3 × 5 কত ভাইয়া? 3 × 5 হচ্ছে আমার 15। একটু দেখো তো এই 15টা কি বিজোড় পূর্ণ সংখ্যা কিনা? হ্যাঁ, এই বিজোড় পূর্ণ সংখ্যা বলতে তাহলে আমাদেরকে বি অপশন এটি দেওয়া আছে, এবং এটি থেকে আমরা n এর মান জোড় পূর্ণ সংখ্যা বসিয়ে, অর্থাৎ n এর মান আমরা 4 বসিয়েছি, তখন আমার ফলাফলটা আসতেছে হচ্ছে 15। 15টা হচ্ছে একটি বিজোড় পূর্ণ সংখ্যা, তাহলে ফলাফলটা একটি অবশ্যই বিজোড় পূর্ণ সংখ্যা হচ্ছে, তাহলে বি অপশনটা হচ্ছে আমার কারেক্ট আনসার। এখন n - 2 হয় নাই কেন একটু দেখো। n এর মান তুমি বসিয়েছিলে কত? 4।
তাহলে 4 - 2 ইকুয়াল হচ্ছে ভাইয়া কত 2। এরপরে এখানে n এর মান তুমি কত বসিয়েছিলে, এখানে 4, এখানে হচ্ছে ডিভাইডেড বাই 3। এখানে একটি হচ্ছে আমাদের দশমিক যুক্ত মান আসবে। হ্যাঁ, তো দশমিক যুক্ত মান কি হচ্ছে আমাদের ভাইয়া পূর্ণ না, দশমিক যুক্ত মানটা হচ্ছে আমার পূর্ণ না। সো আমাদের এখানে যে বি অপশনটা রয়েছে, বি অপশনটা হচ্ছে কারেক্ট আনসার হবে। তুমি এখানে আরেকটি কথা, সেটি হচ্ছে তুমি এখানে 4, 6, 8, 10, 2, 12 অর্থাৎ n এর মানটা তোমার যেরকম ইচ্ছে ওইভাবে তুমি নিতে পারো। তোমার কিন্তু এখানে বি অপশনটাই কারেক্ট আনসার হবে। এরপরে দেখো, একজন লোক 5 দিনে 100টি কলা খেয়েছিল, যেখানে প্রতিদিনই পূর্বের দিন থেকে 6টি কলা বেশি। তাহলে লোকটি প্রথম দিন কয়টি কলা খেয়েছিল? প্রথম দিন কয়টি কলা খেয়েছিল সেটিকে আমরা জানি না। ম্যাথমেটিক্সে যতগুলো জানবো না সবগুলোকে আমরা ধরে নিব। হ্যাঁ, ধরি প্রথম দিনে কলা খেয়েছিল 1টি। আচ্ছা, একজন লোক 5 দিন 100টি কলা খেয়েছিল। 5 দিন খাইছিল, টোটাল কলা কয়টি? 100টি, যেখানে প্রতিদিনই পূর্বের দিন থেকে 6টি কলা বেশি। তাহলে প্রথম দিন যদি সে কলা খায় 1টি, দ্বিতীয় দিনে কয়টি কলা খাবো বলো তো? দ্বিতীয় দিনে কলা খেয়েছিল, যেখানে প্রতিদিনই পূর্বের দিন থেকে 6টি করে কলা বেশি খাচ্ছে, তাহলে x + 60। হ্যাঁ, সে প্রথম দিন 1টি খাবে, পরবর্তী দিন 6টি কলা বেশি খাবে। এরপরে তৃতীয় দিনে তাহলে কয়টি কলা খাবে? তৃতীয় দিনে কলা খেয়েছিল, x + 6 এর সাথে আরও 6টি কলা যোগ হবে, কারণ সে যখন আমাদের দিন বাড়াচ্ছে ততই হচ্ছে 6টি করে কলা বেশি খাচ্ছে। তাহলে তৃতীয় দিনে খাবে x + 6 + 6, এটি হচ্ছে আমাদের দ্বিতীয় দিনের ছিল। তৃতীয় দিন যখন আসছে তখন সে আরও 6টি কলা বেশি খাচ্ছে, তাহলে এটি হচ্ছে x + 12t। এরপরে চতুর্থ দিনে সে কয়টি কলা খাবে দেখো তো? চতুর্থ দিনে কলা খেয়েছিল, x + 12 এর সাথে আরও কয়টি কলা? 6টি কলা যোগ হবে, তাহলে কয়টি হচ্ছে ভাইয়া? তাহলে হচ্ছে আমার x + 18। এরপর পঞ্চম দিনে, ভাই আপনি পঞ্চম দিনে কেন লিখতেছেন? কারণ এখানে বলা হচ্ছে 5 দিনে, অর্থাৎ সে 5 দিন যাবৎ কলা খাচ্ছে। চতুর্থ দিনে খেয়েছিল x + 18, যত দিন বাড়াচ্ছি আমরা তত হচ্ছে সে 6টি করে কলা বেশি খাবে, তাহলে 6 আমি যোগ করেছি। তাহলে এখানে হচ্ছে আমার x + কত ভাইয়া? x + 24t। তাহলে এতটুকু আমরা বুঝছি। হ্যাঁ, আমাদের যে 5 দিনের সামারি, এই 5 দিনের সামারিটা আমরা করে ফেলেছি, সে 5 দিন যাবৎ কীভাবে কলা খাচ্ছে। আচ্ছা, এই 5 দিনের টোটাল কলা খেয়েছিল কয়টি? 100টি। তাহলে শর্ত মতে দিয়ে আমরা কি এই 5 দিনের পরিমাণগুলোকে আমরা কি যোগ করে 100 লিখতে পারবো না? ভাইয়া কীভাবে? তুমি একটু দেখো এদিকে। শর্ত মতে 5 দিনে সে কলা খাচ্ছে, দেখো প্রথম দিনে খেয়েছিল 1টি, প্লাস দ্বিতীয় দিনে খেয়েছিল x + 6, তৃতীয় দিনে খেয়েছিল হচ্ছে x + 12, চতুর্থ দিনে খেয়েছিল হচ্ছে x + 18, পঞ্চম দিনে খেয়েছিল x + 24। এগুলো হচ্ছে আমার 5 দিনের কলার পরিমাণ। হ্যাঁ, আচ্ছা, এখন কত দেওয়া আছে? 100টি। তাহলে ইকুয়াল তুমি 100 লিখতে পারবা না? হ্যাঁ, 100 লিখতে পারবা। তাহলে এতটুকু তোমরা যারা নোট করে নিয়েছো ভালো কথা, আর যারা নোট করতে পারোনি তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও। আমি এখানে এই শর্ত মতে দিয়ে আমাকে x এর মানটা বের করতে হবে, যেহেতু প্রথম দিনে কলা খেয়েছিল 1টি। হ্যাঁ, তাহলে আমি একটু মুছে দিচ্ছি, দেখো একটু মুছে দিচ্ছি। হ্যাঁ, একটু মুছে দিচ্ছি, একটু মুছে দিয়ে ওকে। তাহলে দেখো তুমি x এর মানগুলোকে নিয়ে কাজ করো। দেখো তো কয়টি x? 1টি, 2টি, 3টি, 4টি, 5টি। তাহলে 5টি x, তাহলে 5x প্লাস এখানে 6 এর সাথে যদি 12 যোগ করো তাহলে 18 এর সাথে 18 যদি তুমি যোগ করো তাহলে পাচ্ছ 36 এর সাথে যদি তুমি 24 যোগ করো তাহলে কিন্তু পাচ্ছ 60। তাহলে 5x প্লাস 60 ইকুয়াল হচ্ছে তোমার 100। তাহলে 5x, তুমি যেহেতু x এর মান বের করবে এটাকে বাম পাশে রাখো, ইকুয়াল 100 মাইনাস 60। তাহলে 5x ইকুয়াল 100 থেকে যদি তুমি 60 বাদ দাও তাহলে তুমি পাচ্ছ হচ্ছে ভাইয়া 40। তাহলে x ইকুয়াল হচ্ছে 40 ডিভাইডেড বাই 5,
সুতরাং এক্স ইকুয়াল হচ্ছে তোমার 8। তাহলে সে প্রথম দিনে কয়টি কলা খেয়েছিল? হ্যাঁ, সে প্রথম দিনে কয়টি কলা খেয়েছিল? সে প্রথম দিনে 8টি কলা খেয়েছিল। ওকে, এরপরে দেখো একটি পাত্রে দুধ ও পানির অনুপাত 5:2। যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ 6 লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত? অনুপাত, তুমি মনে রাখবা যে ভাইয়া অনুপাত মানে ভাগ। অনুপাত মানে কি? অনুপাত মানে ভাগ। আচ্ছা, এখানে কিসের অনুপাত দেওয়া আছে? দুধ ও পানির অনুপাত। তাহলে দুধ অনুপাত পানি ইকুয়াল 5:2। অনুপাত মানে কি বলেছি ভাইয়া? ভাগ। তাহলে তুমি কি এভাবে লিখতে পারবা? দুধ ডিভাইডেড বাই পানি ইকুয়াল 5/2। অবশ্যই লেখা যাবে, আমি একটু এটা সুন্দর করে লিখি 5/2। ওকে, এখন দেখো যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ 6 লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত? পানির পরিমাণ কত কোনটি জিজ্ঞেস করা হয়েছে? পানি। তাহলে তুমি এখানে ধরবা, ধরি পানির পরিমাণ এক্স। ওকে, দেখো পানি অপেক্ষা দুধের পরিমাণ 6 লিটার বেশি। কে বেশি? দুধ বেশি। তাহলে দুধের পরিমাণ, এই যে আমাদের পানি ছিল, পানি থেকে কত বেশি? পানি থেকে হচ্ছে 6 লিটার বেশি। তাহলে পানির পরিমাণ তুমি কত পেয়েছো? পানির পরিমাণ তুমি এক্স ধরেছ। দুধের পরিমাণটা পানি অপেক্ষা হচ্ছে 6 লিটার বেশি বলছে, তাহলে এক্স প্লাস 6 ইকুয়াল হচ্ছে 5/2। এখন এটা এটা কি হচ্ছে? আর গুণ হচ্ছে। তাহলে আর গুণ হলে দেখো তো একটু, এক্সের সাথে যদি 5 গুণ ওরা তাহলে 5x ইকুয়াল, এখন এখানে একটি ব্র্যাকেট দিবা তুমি, যেহেতু এখানে দুইটি পথ রয়েছে। প্রথমে 2 এর সাথে হচ্ছে x গুণ, তাহলে 2x, এরপরে 6 এর সাথে 2 গুণ, তাহলে প্লাস 12। এখন 2x-কে এই পাশে নিয়ে আসো, সো 5x - 2x ইকুয়াল হচ্ছে 12। এখানে যদি তুমি নিয়ে আসো তাহলে সেটি মাইনাস হবে। তাহলে 5x থেকে যদি 2x চলে যায় তাহলে হচ্ছে ভাইয়া 3x ইকুয়াল হচ্ছে 12। আমি একটু এই দিকে লিখতেছি, দেখো 3x ইকুয়াল টু কত? 12। তাহলে x ইকুয়াল 12/3। তাহলে সুতরাং x ইকুয়াল কত ভাইয়া? x ইকুয়াল হচ্ছে 4। তাহলে এখানে আমার পানির পরিমাণ কত ছিল? পানির পরিমাণ ছিল হচ্ছে আমার 4 লিটার। পানির পরিমাণ কত ছিল ভাইয়া? পানির পরিমাণ ছিল আমার 4 লিটার। একটু তোমরা যারা লিখতে পারো না একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো। হ্যাঁ, তাহলে এর পরবর্তী প্রশ্নটি একটু দেখো। এর পরবর্তী যে প্রশ্নটি রয়েছে এটি হচ্ছে, একটি বাক্সে 1 থেকে 10 পর্যন্ত নম্বর করা 10টি বল আছে। যদি আয়েশা দৈবচয়নের মাধ্যমে একটি বল নির্বাচন করে এবং পুনরায় বাক্সে ফেরত দেয়, তারপর জিনিয়া দৈবচয়নের মাধ্যমে একটি বল নির্বাচন করে, তাহলে উভয় মহিলা একই বলটি নির্বাচন করেছেন, তার সম্ভাবনা কত? এখানে বল কয়টা ভাইয়া? এখানে বল হচ্ছে আমাদের 10টি এবং 1 থেকে 10 পর্যন্ত নম্বর করা আছে, বলগুলো সাজানো। এখন আয়েশা দৈবচয়নের মাধ্যমে একটি বল নির্বাচন করে। আয়েশা হচ্ছে আমাদের একজন ব্যক্তি। এরপর হচ্ছে তারপর জিনিয়া দৈবচয়নের মাধ্যমে একটি বল নির্বাচন করে। জিনিয়া হচ্ছে আমাদের একজন ব্যক্তি। উভয় মহিলা একই বলটি নির্বাচন করেছেন, তার সম্ভাবনা কত? সম্ভাবনা মানে আমরা জানি হচ্ছে আমার যেটি থাকবে সেটি উপরে হচ্ছে অনুকূল ফলাফল, এখানে নিচে যেটি থাকবে সেটি হচ্ছে আমার যেটি টোটাল থাকে অর্থাৎ মোট থাকে সেটি। হ্যাঁ, মোট থাকে সেটি। তাহলে একটু দেখো তো, মোট নমুনা, মোট নমুনা সমান হচ্ছে, এখানে বল কয়টি ভাইয়া? এখানে বল কয়টি ছিল? এখানে বল ছিল হচ্ছে আমাদের 10টি। বল ছিল কয়টি? 10টি। তাহলে মোট নমুনা হবে 10² ইকুয়াল হচ্ছে আমার 100। এখানে অনুকূল ফলাফলটা তোমার কয়টি আসে সেটি একটু তুমি বের করবা। অর্থাৎ একই বল উত্তোলনের নমুনা, এটি হচ্ছে আমাদের একই বল উত্তোলনের নমুনা। একই বল উত্তোলনের নমুনা মানে হচ্ছে তারা চাইলে দুইজনই হচ্ছে, এখানে দেখো উভয় মহিলা একই বলটি নির্বাচন করেছেন, তার সম্ভাবনা কত? কি তারা দুইজন 1 নম্বর বলটি নিয়েছেন নাকি 2 নম্বর বলটি নিয়েছেন? এবং দেখো তো তারা চাইলে হচ্ছে 1 নম্বর বলটি দুইজনে নিতে পারে। হ্যাঁ, এর পরবর্তীতে যদি তারা চায় 2 নম্বর বলটি নিতে পারে দুইজনই। এরপর একটু দেখো, এরপরে চাইলে তারা হচ্ছে 3 নম্বর বলটিও নিতে পারে, এরপরে হচ্ছে 4 নম্বর বলটিও নিতে পারে, একই বল কিন্তু। হ্যাঁ, এরপরে চাইলে 5 নম্বর বলটিও নিতে পারে। এটি মনে করা হচ্ছে আয়েশা, এটি হচ্ছে আমার জিনিয়া।
এরপর হচ্ছে তারা চাইলে 6 নাম্বার বলটিও নিতে পারে, চাইলে 7 নাম্বার বলটিও নিতে পারে, চাইলে 8 নাম্বার বলটিও নিতে পারে, চাইলে হচ্ছে 9 নাম্বার বলটিও নিতে পারে, আর চাইলে হচ্ছে তোমার 10 নাম্বার বলটিও নিতে পারে। তাহলে দেখো তো উভয় হচ্ছে মহিলা একই বলটি নির্বাচন করেছেন। হয়তো তারা 1 নম্বর বলটি দুইজনে নিয়েছেন, হয়তো তারা 2 নম্বর বলটি দুইজনে নিয়েছেন, এরকম এতগুলো ফলাফল আসে। এর বাইরে কি কোনো ফলাফল আসার পসিবিলিটি আছে? না। একজন যদি 1 নম্বর বল নেয়, আরেকজন যদি 2 নম্বর বল নেয়, অর্থাৎ 1,2, তখন কিন্তু তারা একই বল নিচ্ছে না। তাহলে এখানে কয়টি ফলাফল আসতেছে দেখো তো, 1টি, 2টি, 3টি, 4টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি, 9টি, 10টি। তাহলে আমার মোট নমুনা কত ভাইয়া? মোট নমুনা হচ্ছে আমার 10। মোট নমুনা সরি, একই বল উত্তোলনের নমুনা, হ্যাঁ, এটি হচ্ছে অনুকূল ফলাফল যেটি তোমরা বিবেচনা করে, এটি মোট নমুনা না। তাহলে এটি হচ্ছে আমার 10। এখন বলা হচ্ছে একই বলটি নির্বাচন করেছেন তার সম্ভাবনা। এখন সম্ভাবনাটা কীভাবে বের করে একটু দেখো তো, সম্ভাবনাটা তুমি কীভাবে বের করবা একটু দেখো। সম্ভাবনা সমান উপরে কি থাকে ভাই? উপরে থাকে হচ্ছে আমাদের অনুকূল ফলাফল, হ্যাঁ, অনুকূল ফলাফল ডিভাইডেড বাই হচ্ছে এখানে মোট। অনুকূল ফলাফল তুমি কত পাচ্ছ? 10। মোট কত পেয়েছিলা? 100। তাহলে 0 0 কাটা, অর্থাৎ 1 ডিভাইডেড বাই হচ্ছে আমার 10। তাহলে উভয় মহিলা একই বলটি নির্বাচন করেছেন, তার সম্ভাবনা কত হবে? তার সম্ভাবনা হবে ভাইয়া 1 ডিভাইডেড বাই 10। এখন 1 ডিভাইডেড বাই 10 কোথায় আছে? 1 ডিভাইডেড বাই 10 আছে তোমার হচ্ছে ডি অপশন আছে, হ্যাঁ, ডি অপশনটা হচ্ছে কারেক্ট আনসার এখানে। এরপরে দেখো চিনির মূল্য 20% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ওই পরিবার চিনি খাওয়া শতকরা কত কমালো? আবার একটু দেখো, চিনির মূল্য 20% বৃদ্ধি পাওয়াতে চিনির মূল্য বৃদ্ধি পেয়েছিল, একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমিয়েছিল যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। মানে চিনি বাবদ একদম ব্যয় বৃদ্ধি আর পাচ্ছে না ওই পরিবারে। ওই পরিবার চিনি খাওয়া শতকরা কত কমালো? শতকরা কত কমালো মানে হচ্ছে বোঝানো হচ্ছে এখানে শতকরা হ্রাস। শতকরা কি ভাইয়া? শতকরা হ্রাস। শতকরা হ্রাস, এখানে মূল্য 20% বৃদ্ধি পেয়েছে না? হ্যাঁ, এটি রেট না? হ্যাঁ, তুমি এখানে একটি সূত্র আছে, সেটি হচ্ছে আর যদি কমায় তাহলে সেক্ষেত্রে আর প্লাস 100 ইন্টু হচ্ছে তোমার 100, হ্যাঁ, এটি হচ্ছে আমাদের সূত্র যদি আমাদের কমিয়ে থাকে। আর ডিভাইডেড বাই আর প্লাস 100 ইন্টু হচ্ছে 100%, যদি কমাই এখানে হচ্ছে আমাদের কী হবে? পজিটিভ সাইন হবে, একটু মনে রাখতে হবে। এখন আর এর মান কত? আর এর মান হচ্ছে আমার 20, তাহলে এখানে হচ্ছে 20 প্লাস হচ্ছে 100 ইন্টু হচ্ছে আর 100%। এখানে একটু ক্যালকুলেশন করলে কত হচ্ছে একটু দেখো তো। এখানে যদি তুমি একটু ক্যালকুলেশন করো, 20 ইন্টু 100 ডিভাইডেড বাই হচ্ছে 120, হ্যাঁ, তাহলে আমার একটু কত আসে? আমার এখানে আসতেছে 16.67%। তাহলে এটি কোথায় আছে? বি অপশন আছে। সো বি অপশনটা হচ্ছে আমার কারেক্ট আনসার। যদি শতকরা কমায় বা শতকরা হ্রাস হবে আর ডিভাইডেড বাই আর প্লাস 100। এখানে আর মানে হচ্ছে তুমি কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে সেটি, হ্যাঁ, রেটটা। এরপরে যেহেতু শতকরা বলছে এখানে 100% নিয়ে কাজ করতে হবে। এরপরে দেখো 1 থেকে 900, 1 এবং 900 সহ এর মধ্যে ঠিক কয়টি পূর্ণ সংখ্যা রয়েছে যাতে ঠিক 3টি ধনাত্মক ভাজক আছে? এখন ভাজক মানে কি? ভাজক মানে হচ্ছে যে সংখ্যা দ্বারা তুমি ভাগ করো ওই সংখ্যাটাকে বলা হচ্ছে কি ভাজক না? হ্যাঁ, তাহলে দেখো তো 1 থেকে 900 পর্যন্ত এর মধ্যে কয়টি পূর্ণ সংখ্যা রয়েছে যাদের ঠিক 3টি ধনাত্মক ভাজক আছে? আমি যদি তোমাকে বলি ভাইয়া মৌলিক সংখ্যার মধ্যে কয়টি সংখ্যা দ্বারা ভাগ যায়, তুমি বলবা যে মৌলিক সংখ্যার মধ্যে 2টি সংখ্যা দ্বারা ভাগ যায়, সেই সংখ্যা এবং হচ্ছে 1, আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না। কিন্তু এখানে বলছে যে 3টি সংখ্যা দ্বারা ভাগ যাইতে হবে, তাহলে মৌলিক সংখ্যাগুলো কি হবে? না। ঠিক বলছে ঠিক 3টি ধনাত্মক ভাজক আছে, মানে এটার বেশিও হইতে পারবে না, এটির কমও হইতে পারবে না। যখন তোমার 3টি ধনাত্মক ভাজক আছে এটি জিজ্ঞেস করবে, তখন একটু তুমি এখানের সিরিজটা যে আমাদের সীমাটা দেওয়া আছে এটি দেখবা। 1 থেকে 900 বলছো না? 1 থেকে 900, এই 900কে তুমি কি করতে পারো? 900কে দেখো তো একটু, 30 স্কোয়ার ইকুয়াল টু কত? 900। তার মানে 30-এর নিচে যে সংখ্যাগুলো রয়েছে ওই সংখ্যাগুলো, শুধু সংখ্যাগুলো বললে হবে না, 30-এর নিচে যে সকল মৌলিক সংখ্যা রয়েছে এই মৌলিক সংখ্যাগুলোর বর্গ করতে হবে আগে। কি? মৌলিক সংখ্যাগুলোর বর্গ। মৌলিক সংখ্যাগুলোর বর্গ মানে তুমি জানো যে 0 এবং 1 মৌলিক সংখ্যা না। এরপর হচ্ছে মৌলিক সংখ্যা আমরা পাচ্ছি 2 থেকে, তাহলে 2
3, এরপরে পাচ্ছি হচ্ছে 5, এরপরে পাচ্ছি হচ্ছে 7, 9 কিন্তু মৌলিক সংখ্যা না, 11 মৌলিক সংখ্যা, 13 মৌলিক সংখ্যা, এরপরে হচ্ছে আমার 17 মৌলিক সংখ্যা, এরপরে হচ্ছে আমার 19 মৌলিক সংখ্যা। তাহলে 1টি 2টি 3টি 4টি, আচ্ছা আমার 30 পর্যন্ত যাইতে হবে না? 30 পর্যন্ত গেলে কি হবে? 30 পর্যন্ত গেলে 19 পরে হচ্ছে আমার 23 না, 21 তো হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা না, 7 দ্বারা ভাগ যাচ্ছে। এরপরে হচ্ছে এখানে আমরা পাবো হচ্ছে এখানে গিয়ে 29 পাচ্ছি। হ্যাঁ, এরপরে 30 হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা না। সো মৌলিক সংখ্যা যেহেতু না, আমরা 30টাকে কাউন্ট করবো না। যারা মৌলিক সংখ্যা আছে 30 স্কোয়ারের ভিতরে, অর্থাৎ এই যে আমাদের 30 স্কোয়ার ইকুয়াল 900, এখানে আমরা 30টাকে মেইনলি হচ্ছে প্রকাশ করব। হ্যাঁ, এই যে আমাদের 30-এর নিচে যে সকল মৌলিক সংখ্যা রয়েছে, মৌলিক সংখ্যাগুলো আমরা নিয়েছি 2 থেকে শুরু করে। এখন এই মৌলিক সংখ্যাগুলোকে তুমি স্কোয়ার করবা, এরপরে তুমি নিজে বুঝতে পারবা। প্রত্যেকটি মৌলিক সংখ্যাকে স্কোয়ার করে দিবে যারা হচ্ছে 30-এর ভিতরে রয়েছে এবং 1 থেকে শুরু হয়েছে। যদি আমরা 1কে নিতে পারবো না, 2 থেকে নিতে হবে। তাহলে 2 স্কোয়ার মানে হচ্ছে ভাইয়া 4, 3 স্কোয়ার মানে হচ্ছে 9, 5 স্কোয়ার মানে হচ্ছে 25, 7 স্কোয়ার মানে হচ্ছে 49, 11 স্কোয়ার মানে হচ্ছে 121, এরপরে 13 স্কোয়ার মানে হচ্ছে 169, 17 স্কোয়ারের মান কত আসে ভাইয়া? 17 স্কোয়ারের মান আসে হচ্ছে 289। এরপর হচ্ছে 19 স্কোয়ারের মান আসে হচ্ছে আমার 361। এরপরে 23 মানে হচ্ছে আসে হচ্ছে 529। হ্যাঁ, আচ্ছা আমি একটু এগুলো হচ্ছে একটু বাংলাতে লিখে ফেলেছি না। হ্যাঁ, 19 স্কোয়ার মানে কত? 19 স্কোয়ার মানে হচ্ছে 361, আর 23 স্কোয়ার মানে হচ্ছে 529 না, 3 তারিখে নাও 529। এরপরে হচ্ছে আমার এটি 841। 800 কত? 841। এখন বলবা যে ভাই আপনি এগুলো কি করেছেন? দেখো একটু, আমি আবারও বলছি, যখন আমাদেরকে বলবে 1 থেকে 900 বা যে কোনো একটা সিরিজ দিবে, ওই সিরিজের মধ্যে কয়টি পূর্ণ সংখ্যা রয়েছে যাদের ঠিক 3টি ধনাত্মক ভাজক আছে, মানে ওই সংখ্যাটাকে 3টি সংখ্যা দ্বারা ভাগ চাইতে হবে, এটির বেশি দ্বারা ভাগ চাইতে পারবে না। তখন তুমি মনে মনে জিজ্ঞেস করছো যে, বা মনে মনে বলছো যে তুমি হচ্ছে 1 থেকে 900, তাহলে 1 স্কোয়ার মানে হচ্ছে 1, এখান থেকে শুরু করবো। এই 900 আসে হচ্ছে 30 স্কোয়ার ইকুয়াল হচ্ছে 900। এটার মাঝখানের যে মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলো নিয়ে চিন্তা শুরু করেছো, এবং মৌলিক সংখ্যাগুলো নিয়ে কাজ হচ্ছে না কেন? তুমি যদি এখানে শুধু 2কে নিতা বা 3কে নিতা, তখন কিন্তু 900 পর্যন্ত যাইতে অনেক সময় লাগতো বা হচ্ছে অনেক নাম্বার নিতে হতো। এই জন্য তুমি এই সংখ্যাগুলোর তুমি বর্গ নিয়েছো। আবার মৌলিক সংখ্যাগুলোকে নিলে মৌলিক সংখ্যার মধ্যে হচ্ছে 2টি সংখ্যা দ্বারা ভাগ যায়, 3টি সংখ্যা দ্বারা ভাগ যায় না, তুমি 3টি ভাজক পাবা না। সো এখন দেখো তো একটু, এই যে আমাদের 4 তুমি পেয়েছো, এই 4-এর মধ্যে কয়টি সংখ্যা দ্বারা ভাগ যায়? 4-এর মধ্যে তুমি দেখতে পাচ্ছ এখানে 2 স্কোয়ার অর্থাৎ 4 না, 4-এর মধ্যে কয়টি সংখ্যা দ্বারা ভাগ যায়? 4-এর মধ্যে তুমি দেখতে পাচ্ছ 1 দ্বারা ভাগ যায়, 2 দ্বারা ভাগ যায়, 4 দ্বারা ভাগ যায়। তাহলে 1 দ্বারা ভাগ যায়, 2 দ্বারা ভাগ যায়, 4 দ্বারা ভাগ যায়। এই সংখ্যাটির কি 3টি ধনাত্মক ভাজক আছে? হ্যাঁ, 3টি হচ্ছে আমার ধনাত্মক ভাজক আছে, অর্থাৎ এই সংখ্যাটির মধ্যে 3টি সংখ্যা দ্বারা ভাগ যায়। এরপরে যদি তুমি 9কে নিয়ে চিন্তা করো, 1 দ্বারা ভাগ যায়, 9 দ্বারা ভাগ যায়, এবং হচ্ছে 3 দ্বারা ভাগ যায়। এখন বলবা যে ভাই আমরা এগুলো এভাবে কিভাবে বের করবো? একেবারে সহজ, তুমি শুধু 1 এবং মৌলিক সংখ্যাটা বসিয়ে দিবা, আর হচ্ছে এইখানে যেই মানটা পাচ্ছ, এই যে 5, 7, 11, 13 যে মৌলিক সংখ্যাগুলো রয়েছে, এই সংখ্যাগুলো মাঝখানে বসিয়ে দিবা। কীভাবে ভাইয়া? যেমন হচ্ছে আমার 25-এর মধ্যে কী কী সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে? 1 দ্বারা ভাগ যাচ্ছে, 25 দ্বারা ভাগ যাচ্ছে, এবং এখানে যে 5 স্কোয়ার লিখেছো না, 5 দ্বারাও কিন্তু হচ্ছে আমার 25কে কি যায়? ভাগ যায়। সো 3টি ধনাত্মক ভাজক আছে 25-এর মধ্যে। তাহলে কীভাবে বের করবো আমরা? সীমাটা দেখবো, সীমাটার মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে দেখবো, মৌলিক সংখ্যাগুলোকে বর্গ করে দিব। মৌলিক সংখ্যাগুলো বর্গ করে দিয়ে আমরা প্রত্যেকটিতে 3টি ধনাত্মক ভাজক পাবো। এই যে 7 স্কোয়ার অর্থাৎ 49, এই 49-এর মধ্যে ভাগ যায় হচ্ছে 1 দিয়ে ভাগ যায়, 7 দিয়ে ভাগ যায়, 49 দিয়ে ভাগ যায়। ঠিক একইভাবে যদি 121-এর ক্ষেত্রে তুমি কাজ করো, 1 দিয়ে ভাগ যাবে, এবং হচ্ছে 11 দিয়ে ভাগ যাবে, এবং হচ্ছে 121 দিয়ে ভাগ যাবে। এরপরে যদি তুমি 169-এর ক্ষেত্রে যাও, 1 দিয়ে ভাগ যাবে, 13 দিয়ে ভাগ যাবে, এরপর হচ্ছে 169 দিয়ে ভাগ যাবে। 289-এ যদি যাও, 1 দিয়ে ভাগ যাবে, এরপরে 17 দিয়ে ভাগ যাবে, এরপরে হচ্ছে 289 দিয়ে ভাগ যাবে। এরপরে এখানে 1 দিয়ে যাচ্ছে, এবং হচ্ছে 19 দিয়ে যাচ্ছে, 361 দিয়ে যাবে। হ্যাঁ, এরপরে যদি এখানে যাও, 1 দিয়ে যাবে, এবং 23 দিয়ে যাবে, এবং হচ্ছে তোমার
529 দিয়ে যাবে। এখানে যদি যাও 1 দিয়ে যাবে, এরপর হচ্ছে তোমার 29 দিয়ে যাবে এবং হচ্ছে 841। তাহলে আমরা সহজে বের করে ফেলেছি 1 এবং হচ্ছে ওই সংখ্যা অর্থাৎ মৌলিক সংখ্যার ক্যাটাগরি পূর্ণ হওয়ার জন্য যে শর্ত, এই শর্তটা অর্থাৎ 1 এবং সেই সংখ্যা এবং মাঝখানে হচ্ছে তুমি যাকে বর্গ করতেছো ওই সংখ্যাটি। তাহলে 3টি ধনাত্মক ভাজক পাওয়া যাচ্ছে এই সংখ্যাগুলোর বর্গ করলে। এবং এই সংখ্যাগুলো কোথায় থেকে এসেছে? 1 থেকে শুরু করেছি, 1 মৌলিক সংখ্যা না, তাহলে 2 থেকে শুরু করতে হবে। 30কে নেওয়া যাবে না, এখানে আমরা 30 বসাতে পারি না, 30 হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা না, 29 পর্যন্ত মৌলিক সংখ্যা। সো এই সীমার মধ্যে যতগুলো মৌলিক সংখ্যা আছে সেগুলোকে বসিয়েছি, এগুলোকে বর্গ করেছি। তুমি সবসময় এই যে আমাদের এই সংখ্যাগুলোর মান যেগুলো আসবে, অর্থাৎ এই সংখ্যাগুলোকে বর্গ করলে যে মানগুলো আসবে প্রত্যেকটি মানের ক্ষেত্রে 3টি ধনাত্মক ভাজক থাকবে। এই প্রশ্নটি যদি অন্যভাবে হয় তখনও তুমি এটি সমাধান করতে পারবা। হ্যাঁ, তাহলে আমার কয়টি এখানে কয়টি দেখা যাচ্ছে দেখো তো একটু, কয়টি যাদের এখানে কয়টি পূর্ণ সংখ্যা দেখা যাচ্ছে? 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ 10টি মানে হচ্ছে এই সংখ্যাগুলো আর কি, 4 9 25 49 121 169 289 361 529 841। এখানে 10টি সংখ্যা রয়েছে যাদের ঠিক 3টি ধনাত্মক ভাজক আছে। তাহলে এই অপশনটা হচ্ছে কারেক্ট আনসার। এরপরে দেখো যদি x গ্রেটার দেন 0 অর্থাৎ 0 থেকে x বড় এবং x স্কয়ার প্লাস 6x প্লাস 6 ইকুয়াল 22, তাহলে x প্লাস 3 এর মান কত? একেবারে সহজ, x এর মানটা তোমার পজিটিভ মান হইতে হবে এবং এখান থেকে একটা x এর মান আনতে হবে, তারপর x এর মানটা এখানে বসিয়ে দিবা, প্লাস 3 যোগ করে দিবা, মানটা কত হয়। তাহলে দেখো এটাকে যদি তুমি মিডল টার্ম ফ্যাক্টর করো 22, ওকে। এখন 22টা তুমি এই পাশে নিয়ে আসো, x স্কয়ার মাইনাস আচ্ছা প্লাস 6x প্লাস 6 মাইনাস 22 ইকুয়াল 0। তাহলে কত থাকতেছে? বা x স্কয়ার প্লাস 6x প্লাস 6 থেকে যদি মাইনাস 22 চলে যায় তাহলে তাকে হচ্ছে ভাইয়া মাইনাস 16 ইকুয়াল 0 পা। এখন এই 16কে ভেঙে তোমাকে 6 করতে হবে। 6 করলে তুমি কীভাবে ভাঙতে পারো? তুমি 8 দুগুণে 16 অর্থাৎ 8 এবং 2 দিয়ে ভাঙতে পারো। কীভাবে? x স্কয়ার প্লাস 8x মাইনাস 2x মাইনাস 16 ইকুয়াল 0। তাহলে 8 দুগুণে কত হচ্ছে? 16। বা এই দুইটা থেকে তুমি x কমন নিলে তাহলে 8 টাকা হচ্ছে x প্লাস 8, এখান থেকে মাইনাস 2 কমন নিলে এখান থেকে এবং এখান থেকে মাইনাস 2 কমন নিয়েছ, তাহলে 8 টাকা হচ্ছে x প্লাস 8 ইকুয়াল 0। এখন এই দুই জায়গা থেকে তুমি x প্লাস 8 কমন নিতে পারো, বা x প্লাস 8 কমন নিয়েছে, এখানে থাকতেছে আর x, এখানে থাকতেছে মাইনাস 2 ইকুয়াল 0। তাহলে দেখো হয় x প্লাস 8 ইকুয়াল 0, অর্থাৎ x প্লাস 8 ইকুয়াল 0 হইতে পারে, অথবা x মাইনাস 2 ইকুয়াল 0। তাহলে x ইকুয়াল কত হচ্ছে? প্লাস 8 কে ওই পাশে নিয়ে গেলে মাইনাস 8, অথবা x ইকুয়াল কত? প্লাস 2। মাইনাস 2 ওই পাশে গেলে প্লাস, আর এখানে প্লাস 2 ওই পাশে গেলে মাইনাস। দেখো তো x কি হইতে হবে? 0 থেকে বড় হইতে হবে। মাইনাস 8 কি 0 থেকে বড় না, তাহলে এটিকে নেওয়া যাবে না। তাহলে আমরা কোনটা নিব? x ইকুয়াল 2। সুতরাং x ইকুয়াল কত? x ইকুয়াল 2। তাহলে x প্লাস 3 এর মান কত হবে? x প্লাস 3 সমান x এর মান 2 প্লাস 3, তাহলে 2 প্লাস 3 ইকুয়াল কত হবে? 5। একেবারে সহজ ছিল। হ্যাঁ, সো বি অপশনটা হচ্ছে আমার কারেক্ট আনসার। তুমি এগুলোতে এমনও পারবা। এর পরের প্রশ্নটি দেখো, 1 3 6 10 15 ধারাটির পরবর্তী পদ কত? পরবর্তী পদ 1 আছে, 3 আছে, 6 আছে, 10 আছে, 15 আছে, এটির পরবর্তী পদ কত হবে? দেখো তো 1 থেকে 3-এ যেতে হলে তোমার কত লাগবে ভাইয়া? 2। এরপরে 3 থেকে 6-এ যাইতে হলে 3, অর্থাৎ 3 3 6, 6 থেকে 10-এ যাইতে হলে 4 লাগবে, 10 থেকে 15-এ যাইতে হলে 5 লাগবে, অর্থাৎ 1 করে বাড়তেছে না? হ্যাঁ, তাহলে দেখো তো এখান থেকে যদি তুমি দেখো একটু, এখান থেকে 1 থেকে তুমি 3-এ গেছো, তাহলে 2 যোগ করতে হচ্ছে, 3 থেকে 6-এ গেছো 3 যোগ করতে হচ্ছে, 6 থেকে 10-এ গেছো 4 যোগ করতে হচ্ছে, 10 থেকে 15-তে গেছো কত যোগ করতে হচ্ছে ভাইয়া? 5 যোগ করতে হচ্ছে। এখন তুমি এই যে 15 থেকে এই সংখ্যার মধ্যে যাবে, কত যোগ করতে হবে? 6। তাহলে 15 আর 6 কত হবে ভাইয়া? 21। হ্যাঁ, 21। যেহেতু 1 করে বাড়তেছে, সো 5-এর পরে হবে 6, 15 আর 6 মিলে হবে কত? 21। সো ডি অপশনটা হচ্ছে আমার কারেক্ট আনসার।
এরপরে দেখো চিত্রে এ বি সি ডি একটি আয়তক্ষেত্র, দেখো এ বি সি ডি একটি হচ্ছে আমার আয়তক্ষেত্র, ই এবং এফ বিন্দু যথাক্রমে আয়তক্ষেত্রের বিসি এবং সিডি বাহুগুলোকে ভাগ করে। ই এবং এফ বিন্দু বলা হচ্ছে, এটি হচ্ছে ই বিন্দু, এটি হচ্ছে এফ বিন্দু। ই এবং এফ বিন্দু যথাক্রমে আয়তক্ষেত্রের বিসি এবং সিডি বাহুগুলোকে ভাগ করে। আচ্ছা, বিসি এবং সিডি বাহুগুলোকে ভাগ করে, এই এফ বিন্দুটা সিডি বাহুকে এবং ই বিন্দুটা বিসি বাহুকে ভাগ করছে। ইসি ইকুয়াল হচ্ছে আমার 3, ইসি ইকুয়াল হচ্ছে কত ভাই? ইসি ইকুয়াল 3। তার মানে এই যে ইসি, এই যে কালো এতটুকু, এটার মান হচ্ছে আমার কত? 3। এরপর হচ্ছে এফসি ইকুয়াল হচ্ছে 4, এগুলো বাংলায় লেখা হয়েছে, হ্যাঁ। এফসি ইকুয়াল হচ্ছে 4। অ্যাডি ইকুয়াল 12, ওকে। অ্যাডি ইকুয়াল হচ্ছে আমার, এটি হচ্ছে 12। এখন বলা হচ্ছে চিত্রে ক্রস করা, চিত্রে ক্রস করা মানে এটা এবং শেড করা অঞ্চল, শেড করা মানে যেটি কালো বর্ণের, এগুলো অঞ্চলগুলোর ক্ষেত্রফল সমান। আচ্ছা, এই অঞ্চল এবং এই অঞ্চল দুইটার ক্ষেত্রফল হচ্ছে আমার সমান। আয়তক্ষেত্র এবিসিডি এর পরিধি কত? অর্থাৎ আয়তক্ষেত্র এবিসিডি এর টোটাল আমার যে দৈর্ঘ্য, এই পরিধি মানে তো হচ্ছে টোটাল দৈর্ঘ্যটা কত সেটি জিজ্ঞেস করা হয়েছে। আমি যদি মোটামুটি এবি এর মানটা বের করে ফেলতে পারতাম, আয়তক্ষেত্রের মধ্যে এই মানটা যত এই মানটা তত, অর্থাৎ প্রস্থ, এই মানটা যত এই মানটা তত দৈর্ঘ্য। আয়তক্ষেত্রের এখানে যেই এবি এবং সিডি বাহু সমান, এডি এবং হচ্ছে বিসি বাহু সমান, তাহলে আমার এডির মান দেওয়া আছে, যদি আমি এবির মানটা যদি নিয়ে নিতে পারি তখন কিন্তু আয়তক্ষেত্রের আমি ক্ষেত্রফল বের করে ফেলতে, পরিধি বের করে ফেলতে পারবো, হ্যাঁ। পরিধি মানে হচ্ছে এই মাপটা নিয়ে নিলে আমি এই মানটা যত হবে এই মানটা তত হবে, এখানে 12 মানে হচ্ছে বিসি বাহুটা মোটামুটি 12 হয়ে যাবে। আচ্ছা দেখো এখানে আমার এ এফ সি একটি ত্রিভুজ কিনা দেখো তো, এ এফ সি, হ্যাঁ এ এফ সি হচ্ছে আমার একটি ত্রিভুজ। তাহলে একটু দেখো এ এফ সি ত্রিভুজের ক্ষেত্রফল যদি তুমি বের করে একটু দেখো তো, ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এখানে ভূমিটা কত? যদি এই ত্রিভুজটা নাও ক্রস করা এফসি, ভূমিটা এতটুকু না, হ্যাঁ এতটুকুর মান কত ভাইয়া? 4। তাহলে হাফ ইন্টু 4 ইন্টু উচ্চতাটা কত? এতটুকু এবং এতটুকু, এটি ত্রিভুজ, উচ্চতাটা হচ্ছে তুমি দেখতে পাচ্ছ যে হচ্ছে ভাইয়া 12। তাহলে 12 হইলে এখানে 2 দ্বিগুণ হচ্ছে আমার 4, বা 12 দ্বিগুণে কত? 24। 24টা কি ক্ষেত্রফল। এরপরে যদি তুমি শেড করা অঞ্চল যেটি আছে এ ই সি, এই ত্রিভুজটার ক্ষেত্রফলটা বের করতে চাও, এ ই সি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু এখানকার ভূমি কত? এখানকার ভূমি কিন্তু ইসিটা, হ্যাঁ। তাহলে 3 ইন্টু উচ্চতা কত? এতটুকু এবং এতটুকু, এটি হচ্ছে ত্রিভুজ। সো উচ্চতাটা হচ্ছে এখানে শীর্ষ পয়েন্টকে পাইছে কোথায় থেকে? এইখান থেকে এতটুকু পর্যন্ত একটা উচ্চতা কিনা, হ্যাঁ। দেখো এখানে তুমি এখানে নিয়েছিলে, অর্থাৎ সিডি এর ভিতরে, এই জন্য ডি বিন্দু থেকে এ বিন্দু উচ্চতা। এখন তুমি সিবি অর্থাৎ এটার ক্ষেত্রে নিচ্ছ, তাহলে এখান থেকে শুরু করে এতটুকু হচ্ছে উচ্চতা। তুমি যখন এখানে ছিল ত্রিভুজটা, এখান থেকে শুরু করেছো, যখন ত্রিভুজটা ওইখানে, তাহলে তুমি দেখতে পাচ্ছ যেটি উচ্চতা। তাহলে উচ্চতাটা কত? উচ্চতাটা হচ্ছে এবি। আমার এবির মান দেওয়া নেই। আচ্ছা এখন দেখো তো, আমি এখানে আর কিছু কাজ করতে পারতেছি না, হ্যাঁ। সর্বোচ্চ তুমি কাজ করলে 3 ইন্টু এবি করতে পারবা, 3 ইন্টু এবি ডিভাইডেড বাই হচ্ছে আমার 2। এখন তোমার একটি শর্ত দেওয়া আছে, সেটি হচ্ছে চিত্রে ক্রস করা এবং শেড করা অঞ্চলগুলোর ক্ষেত্রফল সমান। এই যে এএফসি, এএফসিটা কিন্তু তোমার হচ্ছে ক্রস করা এবং এইসি এটি হচ্ছে শেড করা। তাহলে দুইটা ক্ষেত্রফল কি বলছে? সমান বলছে। তাহলে লেখো শর্ত মতে, কি ভাইয়া? শর্ত মতে লিখো, শর্ত মতে দুইটার ক্ষেত্রফল সমান না, হ্যাঁ। তাহলে 3 ইন্টু এ বি ডিভাইডেড বাই 2, এটি হচ্ছে আমাদের যে শেড করা ছিল এটির ক্ষেত্রফল। এটির ক্ষেত্রফলটা বলা হচ্ছে যে ক্রস করা যে ক্ষেত্রফলটা আছে ওটার সমান। ক্রস করা ক্ষেত্রফল তুমি কত পেয়েছো? 24। এটার নিচে মনে মনে 1 আছে, তাহলে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। তাহলে 3ab ইকুয়াল হচ্ছে তোমার 48 এবং ab ইকুয়াল হচ্ছে 48 ডিভাইডেড বাই হচ্ছে তোমার 3। তাহলে 3 16 কত হয়? 3 16 হচ্ছে 48। তাহলে ab এর মান কত হচ্ছে ভাইয়া? ab এর মান হচ্ছে 16। এখন পরিধিটা তুমি বের করতে পারবা না? হ্যাঁ, পরিধিটা তুমি এখানে বের করে দাও। পরিধি সমান, পরিধি মানে হচ্ছে 4টা বাহু যোগ করতে হবে। 4টা বাহু যোগ করা মানে এটি হচ্ছে 12 প্লাস 16। তাহলে আয়তক্ষেত্রের এই বাহুটা কত হবে? এটি 12, সো এটি হবে 12 প্লাস 12। তাহলে এই বাহুটা কত হবে সম্পূর্ণ? এটি 16, সো এটিও 16।
সো এখানে কত হচ্ছে দেখো তো, 6 আর 2 হচ্ছে 8, 8 আর 6 হচ্ছে আমার 14, 14 আর 2 হচ্ছে 16 না, 6, 6 আর 2 8, 8 আর 6 হচ্ছে আর 14, 14 আর 2 হচ্ছে 16। এরপর হচ্ছে হাত আছে 1, 1 একে 2, 2 3, 3 একে 4, 4 একে হচ্ছে 5। তাহলে আমার আসতেছে কত ভাইয়া, 56 না, 56 কিনা, 56। তাহলে বি অপশনটা হচ্ছে আমার কারেক্ট আনসার। হ্যাঁ, এখানে যে প্রশ্নটি দেওয়া আছে, দুইটি শহরের মধ্যবর্তী দূরত্ব 300 মাইল, শহর দুইটি থেকে দুইটি ট্রেন যথাক্রমে 70 মাইল এবং 50 মাইল বেগে একে অপরের দিকে যাত্রা শুরু করে, কত মিনিট পর ট্রেন দুইটি একে অপরকে অতিক্রম করবে? হ্যাঁ, দেখো এটি একটি শহর, এটি একটি শহর, এটি একটি শহর, এখান থেকে একটি ট্রেন যাত্রা শুরু করেছে, মনে করে এটি হচ্ছে 70 মাইল বেগে, এখান থেকে একটি ট্রেন যাত্রা শুরু করেছে, সেটি হচ্ছে আমার 50 মাইল বেগে। এখন বলা হচ্ছে একে অপরের দিকে যাত্রা শুরু করেছে, কত মিনিট পর ট্রেন দুটি একে অপরকে অতিক্রম করবে, কত মিনিট পর, তার মানে তোমাকে সময় বের করতে হবে। সময়, গতিবেগ, দূরত্ব এগুলো বের করার ক্ষেত্রে তুমি একটা সূত্র মনে রাখবা, এই সূত্রটি হচ্ছে গতিবেগ সমান দূরত্ব ডিভাইডেড বাই সময়। এখান থেকে তুমি সময়টা যদি বের করতে চাও তাহলে সময় সমান দূরত্ব ডিভাইডেড বাই গতিবেগ। হ্যাঁ, তাহলে এখানে সময়টা বের করবা, সো সময় ইকুয়াল দূরত্ব ডিভাইডেড বাই গতিবেগ। তাহলে দূরত্ব, এখানে দূরত্বটা দেখো তো কত মাইল, 300 মাইল। এখানে সাধারণত গতিবেগ বসাবো আমরা, বাট যখন একটা ট্রেন এদিকে আসতেছে আর একটা ট্রেন ওইদিকে যাচ্ছে, মোটামুটি একটা আপেক্ষিকতার তথ্য এখানে চলে আসে। সো এখানে যে গতিবেগটা দিবা তুমি সেটি বলতে পারো হচ্ছে আপেক্ষিক গতিবেগ। আমি আপেক্ষিককে এভাবে লিখেছি। হ্যাঁ, যখন দুইটা ট্রেন, একটা ট্রেন এভাবে আর একটা ট্রেন এভাবে যখন আসবে, তখন যে ব্যাগগুলো থাকবে ব্যাগগুলোকে যোগ করবা, যদি তারা পরস্পর একই দিকে চলে তখন কিন্তু বিয়োগ করতে হবে। তোমাকে বলে দিচ্ছি, যদি একটা এদিকে এবং আরেকটা এদিকে যদি আসে তখন দুইটা যোগ করতে হবে। তাহলে 70 যোগ 50 এগুলো ছিল আমার গতিবেগ। তাহলে এখানে আসতেছে তোমার 300, এখানে আসতেছে হচ্ছে তোমার 120, সো এখানে আসতেছে তোমার 2.5। এখন 2.5 কি এটা মিনিট হবে? না, এখানে 2.5টা মিনিট হবে না, যেহেতু এখানে 2.5 নেই। সো 2.5টা এখানে যেটি হবে সেটি হচ্ছে ঘন্টা। এটি একটু তোমাকে বুঝতে হবে। সো তুমি জানো যে হচ্ছে 1 ঘন্টা সমান 60 মিনিট, 2 ঘন্টা সমান হচ্ছে 120 মিনিট, তাহলে 2.5 ঘন্টা সমান কত মিনিট হয়? 150 মিনিট। সো 150 মিনিট, 150 মিনিট কোথায় আছে? ডি অপশন আছে। সো ডি অপশনটা হচ্ছে কারেক্ট আনসার। এরপরে দেখো, গ্লেন প্রথমে 3 মাইল পূর্বে, পরে 4 মাইল উত্তরে, তারপর 6 মাইল পূর্বে এবং সর্বশেষ 8 মাইল উত্তরে ভ্রমণ করেন। গ্লেনের এই যাত্রাপথের শুরু এবং শেষ প্রান্তের সর্বনিম্ন দূরত্ব কত মাইল? দেখো আমরা এখানে যখন আমাদের ডিরেকশন দিবে, এই ডিরেকশনটা আমরা কিভাবে বের করব, তুমি এভাবে চিত্রটা আঁকবা, এভাবে চিত্রটা আঁকবা। মনে রাখবা যে এটি হচ্ছে আমার পূর্ব, এদিকে, এদিকে হচ্ছে আমার পশ্চিম, পশ্চিম, আর এটি হচ্ছে আমার উত্তর, আর এদিকে হচ্ছে আমার দক্ষিণ। হ্যাঁ, দেখো গ্লেন প্রথমে 3 মাইল পড়বে, তার মানে গ্লেন প্রথমে 3 মাইল পড়বে, এতটুকু গেছে, পরে 4 মাইল উত্তরে, পরে 4 মাইল উত্তরে মানে এভাবে গেছে, এখান থেকে 4 মাইল উত্তরে, এটি হচ্ছে তোমার 3, এটি হচ্ছে তোমার 4। এরপরে তারপর 6 মাইল পড়বে, এখানে গিয়ে আবার 6 মাইল পড়বে যাচ্ছে, তাহলে এদিকে, এবং সর্বশেষ 8 মাইল উত্তরে, সর্বশেষ হচ্ছে 8 মাইল উত্তরে এইভাবে গেছে, 8 মাইল উত্তরে এইভাবে গেছে না? হ্যাঁ, এটি হচ্ছে কত? 8 মাইল। এখন বলা হচ্ছে যে আমার গ্লেনের এই যাত্রাপথে শুরু এবং শেষ প্রান্তের সর্বনিম্ন দূরত্ব, অর্থাৎ এটি হচ্ছে আমার শুরুর বিন্দু, এটি হচ্ছে আমার শেষের বিন্দু, তার মানে এখান থেকে এতটুকু দূরত্বটা কত জিজ্ঞেস করা হয়েছে। তাহলে দেখো তো, এতটুকু যদি আমি বিবেচনা করি প্রথমে, এটা কি একটা সমকোণী ত্রিভুজ না? হ্যাঁ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা কি অতিভুজ না? কারণ এখানে সমকোণটা তৈরি হয়েছে, দেখো একটু, এখানে সমকোণটা তৈরি হয়েছে, তাহলে এটি হচ্ছে অতিভুজ। তাহলে এটি একটু বের করতে পারো তুমি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এই যে আমি এটাকে বলতেছি হচ্ছে অতিভুজ ছোট ত্রিভুজের জন্য, সো অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার।
এখানে লম্ব কোনটা, এখানে লম্ব হচ্ছে 4, তাহলে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তাহলে এখানে 16 প্লাস হচ্ছে 9 ইকুয়াল হচ্ছে 25। তুমি কি অতিভুজের মান এখনো বের করেছো না, অতিভুজ স্কোয়ারের মান বের করেছো? তাহলে উভয় পক্ষে তুমি বর্গমূল করে দাও, তাহলে অতিভুজের তুমি মান পাচ্ছ 5। ঠিক একইভাবে এটাও হচ্ছে আমাদের বড় একটা ত্রিভুজ আছে যে ওটার অতিভুজ না এটা, হ্যাঁ। তো এটা যদি তুমি বের করো একটু দেখো, আমি এখানে কালো চিহ্ন দ্বারা দাগান্বিত করেছি, এখানে কালোটা বের করব। কালোর ক্ষেত্রে যেই অতিভুজটা আসবে, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, হ্যাঁ। এখানে লম্বটা কত, এখানে লম্বটা হচ্ছে 8, সো 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, সো এখানে আসতেছে তোমার 100। এই 100টা কি অতিভুজের মান না, এটি অতিভুজ স্কোয়ারের মান। তাহলে উভয় পক্ষে কী করে দিতে হবে, বর্গমূল। তাহলে অতিভুজের মান তুমি পাচ্ছ অতিভুজ সমান 100। তাহলে দেখো তো এখানে যেটি কালো কালারের এই যে এতটুকু, এটার মান পেয়েছো তুমি কত ভাইয়া, এটার মান পেয়েছো হচ্ছে, সরি এখানে বর্গমূল 10 করলে তো আনসার 10 আসবে না, সরি বর্গমূল 100 করলে 10 আসবে, এটার মান পেয়েছো তুমি 10। এবং এখানে যে ছোট ত্রিভুজটা ছিল সেই ছোট ত্রিভুজটার ক্ষেত্রে মান পেয়েছিল 5, হ্যাঁ। তাহলে একটি হচ্ছে আমার 10, অন্যটি হচ্ছে আমার কত ভাইয়া, অন্যটি হচ্ছে আমার 5। তাহলে এখন এতটুকু এবং এতটুকু দুইটাকে যদি যোগ করো, সূচনা বিন্দু থেকে হচ্ছে শেষ বিন্দু পর্যন্ত দূরত্বটা পেয়ে যাচ্ছ না, হ্যাঁ। তাহলে দেখো এই যাত্রাপথে শুরু এবং শেষ প্রান্তের সর্বনিম্ন দূরত্ব হচ্ছে 5 প্লাস 10 অর্থাৎ হচ্ছে আমার 15। এই 15 মাইল, 15 মাইলটা অপশনে ছিল, একটু হয়তো দেখা যাচ্ছে না, সো আমাদের 15 মাইল হচ্ছে কারেক্ট আনসার হবে, হ্যাঁ 15 মাইল। ওকে, এরপরে দেখো এম সংখ্যাটি যদি 14 দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগশেষ হয় পি, এবং 7 দ্বারা ভাগ করা হলে ভাগশেষ কিউ পাওয়া যায় পি ইকুয়াল কিউ প্লাস 7, তাহলে নিচের কোনটি এম এর মান হতে পারে। আচ্ছা, এম সংখ্যাটি যদি 14 দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগশেষ হয় পি, এবং 7 দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগশেষ হবে কিউ পি প্লাস পি ইকুয়াল টু কিউ প্লাস 7, তাহলে নিচের কোনটি এম এর মান হতে পারে। আচ্ছা, এম এর মান এখান থেকে হবে, হ্যাঁ এম এর মান এখান থেকে হবে। এম এর মান এখান থেকে হওয়ার ক্ষেত্রে তুমি কয়েকটা নিয়ে বিবেচনা করতে পারো, বাকিগুলো তুমি পারবা। আমি মনে করো দুইটা মান নিয়ে নিচ্ছি। প্রথমে এগুলোকে বলো অপশন টেস্ট। 45কে তুমি ভাগ দিচ্ছ কত দিয়ে, 14 দিয়ে, তাহলে 3 14 কত পেয়ে, 3 14 হচ্ছে 42, 5 থেকে যদি 2 চলে যায় তাহলে 3। দেখো তো এম সংখ্যাটি যদি 14 দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগশেষ হয় পি, তার মানে এটা কিসের মান, এটি হচ্ছে পি এর মান। 14 দ্বারা ভাগ করছি, ভাগশেষ পেয়েছি 3, এটি পি এর মান। এবং 7 দ্বারা ভাগ করা হলে আবার 45কে তুমি 7 দ্বারা ভাগ করবা, তাহলে হচ্ছে 6 7 42, এখানেও পাচ্ছ 3। এই তিনটা যে পাওয়া গেছে 7 দ্বারা ভাগ করা হলে ভাগশেষ কিউ পাওয়া যায়, তাহলে এটি কি ভাইয়া, এটি হচ্ছে আমার কিউ। ওকে, পি ইকুয়াল টু কিউ প্লাস 7, পি ইকুয়াল টু কিউ প্লাস 7 হইতে হবে, তাহলে কি ভাইয়া, পি ইকুয়াল টু কিউ প্লাস 7। পি এর মান কত পেয়েছো, 3, কিউ এর মান কত পেয়েছো, 3 প্লাস কত 7, তাহলে 3 ইকুয়াল 10 কখনো পসিবল, 3 ইকুয়াল 3 না হইতে পারে, অথবা 10 ইকুয়াল 10, তাহলে এটি হবে না। এরপরে তুমি 72কে নিয়ে অপশন টেস্ট করবা, 85কে নিয়ে করবা, এখন 53 নিয়ে আমি করে দিচ্ছি। 53 নিয়ে যদি তুমি করো, দেখো তো এটি হচ্ছে 53, এটিকে প্রথমে 14 দ্বারা ভাগ করতে হবে, তাহলে 3 14 কত, 3 14 হচ্ছে 42, 4 14 56তে চলে যাচ্ছে, তাহলে আমি 42 বরাবরই নিব। 3 থেকে 2 চলে গেলে 1, 5 থেকে 4 গেলে 1। এই যে 11টি পেয়েছি, 11টি কিসের মান, 11টি হচ্ছে পি এর মান, কারণ 14 দ্বারা ভাগ করলে ভাগশেষ যেটি থাকবে সেটি হবে পি। এরপরে হচ্ছে ভাই আমার 7 দ্বারা ভাগ করা হলে, এরপর হচ্ছে 53 সংখ্যাটিকে আমরা কি করব, 7 দ্বারা ভাগ করব, তাহলে হচ্ছে 7 7 কত, 7 7 হচ্ছে 49। এক্ষেত্রে তুমি কত পাচ্ছ, এক্ষেত্রে পাচ্ছ 4। এই যে 4টা পেয়েছ, এই 4টা কিসের মান, এই 4টা হচ্ছে আমার কিউ এর মান, হ্যাঁ। এখন দেখো তো একটু পি ইকুয়াল টু কিউ প্লাস 7, পি ইকুয়াল টু কিউ প্লাস 7, তাহলে পি এর মানটা হচ্ছে আমার 11 ইকুয়াল কিউ এর মানটা হচ্ছে আমার 4, ওকে 4 প্লাস কত, প্লাস 7, তাহলে 11 ইকুয়াল 4 প্লাস 7 মানে 11, তাহলে এটি ঠিক আছে, হ্যাঁ এটি ঠিক আছে, 11 ইকুয়াল 11। তাহলে এম এর মান কত হইতে পারে, এম এর মান ডি হইতে পারে। কেমনে বের করছি, প্রথমে 14 দ্বারা ভাগ করব, যেটি ভাগশেষ পাবো এটি পি, এরপরে 7 দ্বারা ভাগ করব, যেটি ভাগশেষ পাবো সেটি হবে কিউ। এরপর আমার এই শর্তটা দেখতে হবে যে পি ইকুয়াল টু কিউ প্লাস 7 হচ্ছে কিনা, অর্থাৎ পি এর মান যেটি 11, কিউ প্লাস 7 মিলে 11 আসতেছে কিনা সেটি আনসার হবে। তাহলে 45 আমরা করে দেখেছি, 72 তুমি করে দেখবা, 85 তুমি করে দেখবা, হবে না, 53টা আনসার হিসেবে কাউন্ট হবে। এরপরে দেখো টাকায় 5টি ধরে লেবু ক্রয় করে টাকায় কয়টি ধরে লেবু বিক্রয় করলে শতকরা 25 টাকা লাভ হবে। টাকায় কয়টি, 1 টাকায় কয়টি,
5টি ধরে লেবু ক্রয় করে টাকায় কয়টি ধরে লেবু বিক্রয় করলে শতকরা 25 টাকা লাভ হবে। তাহলে দেখো তো 5টি লেবু ক্রয় করছে টাকায়, টাকায় মানে 1 টাকায়। তাহলে দেখো 5টি লেবুর ক্রয় মূল্য কত? 5টি লেবুর ক্রয় মূল্য হচ্ছে আমার 1 টাকা, অর্থাৎ 1 টাকা দিয়ে তুমি 5টি লেবু পাচ্ছ। তাহলে একটি লেবুর ক্রয় মূল্য কত হবে? 1/5 টাকা। ওকে, আচ্ছা, এরপর বলা হচ্ছে টাকায় কয়টি ধরে লেবু বিক্রি করলে শতকরা 25 টাকা লাভ হবে। লাভ মানে 100 এর সাথে যোগ করবে, অর্থাৎ 100 টাকা দিয়ে যদি তুমি ক্রয় করো 125 টাকা দিয়ে তুমি বিক্রয় করতে পারবা। হ্যাঁ, তাহলে দেখো তো লেবুর এখানে বলা হচ্ছে কয়টি দরে লেবু বিক্রয় করলে, বিক্রয় করলে মানে হচ্ছে তুমি বিক্রয় মূল্যটা বের করবা। তাহলে দেখো লেবুর ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে কত? যত টাকা লাভ হবে তত টাকা যোগ হবে। বিক্রয় মূল্য হবে 125 টাকা, অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 25 টাকা, শতকরা 25 টাকা লাভ পাবো বলছে, তাহলে 100 এর সাথে 25 যোগ করতে হবে। তাহলে লেবুর ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য হবে 125 ডিভাইডেড বাই 100 টাকা। আচ্ছা, এখন সে কয় টাকা দিয়ে কিনছিল? 1/5 টাকা দিয়ে কিনছিল একটি লেবুর ক্রয় মূল্য। তাহলে দেখো লেবুর ক্রয় মূল্য 1/5 টাকা হলে বিক্রয় মূল্য হবে 125 ডিভাইডেড বাই 100 ইন্টু হচ্ছে 1/5। তাহলে এখানে আসতেছে হচ্ছে 5কে যদি তুমি 125 দিয়ে দাও তাহলে এখানে হচ্ছে তোমার 5 × 10 = 50, 5 × 20 হচ্ছে 100, তাহলে এখানে আসতেছে তোমার 25। হ্যাঁ, আর 25কে যদি তুমি 25 দিয়ে ভাগ করো 1, 100কে 25 দিয়ে ভাগ করলে হচ্ছে 1/4, তার মানে হচ্ছে 1/4 টাকা। 1 কত টাকা? 4 টাকা। তাহলে লেবু যদি তুমি 25 টাকা করে লাভ করো শতকরায়, সেক্ষেত্রে বিক্রয় মূল্যটা কত? 1/4 টাকা। তোমার থেকে সেটা জিজ্ঞেস করে যে টাকায় কয়টি দরে লেবু বিক্রয় করলে শতকরা 25 টাকা লাভ হবে, শতকরা 25 টাকা লাভ হবে। তাহলে দেখো তো লেবুর ক্রয় মূল্য যদি 1/5 টাকা হয়, অর্থাৎ এখানে যে তথ্যটা দেওয়া আছে সেখানে বিক্রয় মূল্যটা কত? বিক্রয় মূল্যটা হচ্ছে 1/4 টাকা। তাহলে দেখো তো একটু এদিকে, 1/4 টাকায় সে লেবু বিক্রয় করতেছে কয়টি? সে লেবু বিক্রয় করতেছে একটি। তাহলে 1 টাকায় কয়টি লেবু বিক্রয় করতে পারবে? 1 টাকায় লেবু বিক্রয় করতে পারবে 1/4। তাহলে ইকুয়াল 1, বড় বাক্স চিহ্ন যেটি আছে এটিকে গুণ চিহ্ন করে দিবা, 4 উপরে 1 নিচে, তাহলে হচ্ছে 4। হ্যাঁ, তাহলে কত? 4। তাহলে 1 টাকায় কয়টি দরে লেবু বিক্রয় করলে? 1 টাকায় 4টি লেবু বিক্রয় করলে টাকায় কয়টি দরে লেবু বিক্রয় করলে? 1 টাকায় 4টি লেবু বিক্রয় করলে শতকরা 25 টাকা লাভ হবে। তাহলে সে কিনছিল, দেখো 1 টাকায় কিনছিল 5টি, কিন্তু এখন 1 টাকায় বেচবে বা বিক্রয় করবে কয়টি? 4টি। তাহলে 1 টাকায় সে 5টি ক্রয় করেছিল, এখন 1 টাকায় সে 4টি বিক্রয় করবে, তার কাছে একটি থেকে যাবে। সে অনুসারে যদি সে কাজ করে তাহলে শতকরা 25 টাকা তার লাভ হবে। কীভাবে বের করবা? প্রথমে লেবুর ক্রয় মূল্য 1 টাকা, 5টি লেবুর ক্রয় মূল্য 1 টাকা, এখানে দেওয়া আছে টাকায় 5টি ধরে লেবু ক্রয় করে, তার মানে 5টি লেবু সে ক্রয় করছিল 1 টাকা দিয়ে, একটি লেবুর ক্রয় মূল্য। এরপর হচ্ছে বিক্রয় করলে শতকরা কত টাকা লাভ হবে, তখন তুমি একটু বিক্রয় মূল্যটা বের করে নিবা। বিক্রয় করলে শতকরা কত টাকা লাভ হবে মানে বিক্রয় মূল্যটা জানতে হবে, যেহেতু তোমার ক্রয় মূল্যটা মোটামুটি দেওয়া আছে। সো লেবুর ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য যেই শতকরার সাথে কত টাকা লাভ হবে সেটি 100 এর সাথে যোগ করে দিবে। এখানে যদি বলা হতো 35 টাকা লাভ হবে, 135 হইতে এটি। সো লেবুর ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য এত। লেবুর ক্রয় মূল্য এখানে 1/5 টাকা পেয়েছি, 1/5 টাকা হলে আমাদের বিক্রয় মূল্য হচ্ছে এটি, অর্থাৎ 1/4 টাকা। তাহলে একটি লেবু আমরা ক্রয় করেছিলাম 1 টাকায় ক্রয় করেছিলাম 5টি লেবু। এখন আমরা দেখতে পাচ্ছি যে লেবুর বিক্রয় মূল্যটা হচ্ছে 1/4 টাকা, অর্থাৎ 1/4 টাকায় লেবু বিক্রি হয় হচ্ছে আমাদের একটি। সো 1 টাকায় বিক্রি হবে হচ্ছে 1/4টি। সো হচ্ছে আমাদের 4টি লেবু বিক্রি হবে কয় টাকায়? 1 টাকায়। সে ক্রয় করেছিল 1 টাকায় 5টি লেবু, সে এখন বিক্রয় করতেছে 1 টাকায় কয়টি লেবু? 4টি লেবু। সে অনুসারে সে কাজ করলে শতকরা 25 টাকা লাভ করতে পারবে। সো আমাদের দেখা হচ্ছে পরবর্তী সেশনের যে ম্যাথমেটিক্স প্রশ্নটা রয়েছে, এই প্রশ্নগুলোর সমাধান নিয়ে। সকলের জন্য দোয়া এবং শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।